বাংলাদেশে যখন জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী ঘটনা প্রবাহে একের পর এক মামলা করা অব্যাহত আছে এবং এক মামলায় শত শত ব্যক্তিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ তো বটেই, সাংবাদিক সহ শত শত ব্যক্তিকে সেসব হত্যা মামলায় সংযুক্ত করা, অভিযুক্ত করা অব্যাহত আছে। তখন গত কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে একজন এক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে প্রতিবাদী হয়ে উঠছেন। আমরা প্রথমে দেখলাম যে বাংলাদেশের বিরাট বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার ইরের জাকেরকে হত্যা মামলায় অভিযুক্ত করা নিয়ে অনেকে প্রতিবাদ জানিয়েছেন। এখন অধ্যাপক আনু মোহাম্মদ তিনি প্রতিবাদী হয়ে উঠেছেন যে হত্যা মামলায় কেন গণজাগরণ মঞ্চের নেত্রী লাকি আক্তারকে অভিযুক্ত করা হলো। তো আনু মোহাম্মদ প্রশ্ন করছেন যে আসলে যুদ্ধাপরাধের বিচার যারা চেয়েছেন তাদেরকে এইসব হত্যা মামলায় লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে কিনা। আমার সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন 2013 সালের গণজাগরণ মঞ্চের অন্যতম কর্মী, ব্লগার, অ্যাক্টিভিস্ট আরিফ জিপ্তিক। আরিফ জিপ্তিক, আপনাকে স্বাগত জানাই। এই যে অধ্যাপক আনু মোহাম্মদ বলছেন যে আসলে যুদ্ধাপরাধের বিচার যারা চেয়েছিলেন তাদেরকে বিশেষভাবে এসব হত্যা মামলায় টার্গেট করা হচ্ছে, এমন একটা সন্দেহ যে তিনি প্রকাশ করেছেন, আপনি তার সঙ্গে একমত কিনা? আমি এটাও আবার এক ধরনের খণ্ডিত ধারণা ওনার, যে যুদ্ধাপরাধীদের যারা বিচার চেয়েছে শুধুমাত্র তাদেরকেই টার্গেট করা হচ্ছে। এই ঘটনা হচ্ছে গোটা বিষয়টার একটা পার্ট। মূল বিষয়টা হচ্ছে এখানের মধ্যে 1971 সালের মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছে তারা তাদের পরাজয়ের প্রতিশোধ দেবে। এই প্রতিশোধ বিভিন্ন সেক্টর এবং ফ্যাক্ট মিলিয়ে নেওয়া হবে। যেমন ধরেন 32 নম্বর গুড়িয়ে ফেলা হলো। 32 নম্বরের সাথে তো যুদ্ধাপরাধীদের এই বিচারের আন্দোলনের কোনো অংশ না। এটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত একটা বাড়ি, এটাকে অ্যাটাক করা হচ্ছে। এটা কিন্তু অনেক দর্শক জানেন কিনা আমি জানি না, জানার অবশ্যই কথা। কিন্তু শেখ হাসিনার বাড়ি নয়, শেখ হাসিনার মালিকানাধীনও বাড়ি নয়। শেখ হাসিনার সাথে যদি কোনো পলিটিক্যাল ফাইট থাকে সেটা শেখ হাসিনার সাথে হবে। 32 নম্বর একটা ট্রাস্টের সম্পত্তি তথা জাতির সম্পত্তি। সুতরাং মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল, যে মুক্তিযুদ্ধের যে বাঙালি জাতির যে উত্থান ছিল, সেটা হচ্ছে সেই সময় যারা পরাজিত হয়েছিল তারা এখন এতদিন করে রাষ্ট্র ক্ষমতায় আসতে পেরেছে, এসেছে, এবং তারা গোটা বিষয়টাকে ওইভাবেই সাজাবে। আমার কাছে মনে হয়েছে যে তারই একটা অংশ হিসাবে অবশ্যই যারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবি করেছিলেন, যারা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের সকলেরই বিচার হবে এবং তাদের উপরে হামলা, মামলা, এগুলা হয়রানি করার চেষ্টা চলবে। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমার কাছে মনে হচ্ছে। অধ্যাপক আনু মোহাম্মদ প্রশ্ন করছেন যে এই সরকার তাহলে কাদের প্রতিনিধিত্ব করতে চায়, এরকম একটা মন্তব্য করে যে সরকার কি আসলে। আনু মোহাম্মদ এখনো প্রশ্ন করছেন, এইটা দেখে আমি একটু হতাশ। আমি হতাশ শব্দটাই ব্যবহার করব, কারণ তার যে রাজনৈতিক প্রজ্ঞা, তার যে দীর্ঘ রাজনৈতিক লড়াই সংগ্রামের ইতিহাস, এটা বুঝতে যদি ওনার এতদিন লাগে, এখনো উনি বুঝেন নাই, উনি এখনো উপসংহার টানেন নাই, এখনো যদি উনি প্রশ্ন তুলে থাকেন এবং মাত্র প্রশ্ন তোলা শুরু করে থাকেন, তাহলে বুঝতে হবে হয় তিনি তাকে আমরা যেভাবে জ্ঞানীগুণী মনে করি, আইদার তিনি সেটা নন, যেটা আমি বিশ্বাস করি না, আমি মনে করি, অথবা তিনি কোনো একটা কারণে দীর্ঘদিন এটা অস্বীকার করে যাচ্ছেন, অস্বীকার করার চেষ্টা করছেন, এখন একান্তই না পেরে মৃদু প্রশ্ন তোলা শুরু করেছেন। আপনার কোনো সন্দেহ নাই যে এই সরকার কাদের প্রতিনিধিত্ব করছে। আর এর সূত্রে আমি যদি আরিফ জিপ্তিক আপনাকে একটু মনে করিয়ে দেই যে এমনকি লাকি আক্তারের মামলা হওয়ার পরে অধ্যাপক আনু মোহাম্মদ এই প্রশ্ন তুলছেন, কিন্তু আপনার মনে থাকবে যে ধর্ষণ বিরোধী আন্দোলনে লাকি আক্তার শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর সেদিন কয়েক মাস আগে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে লাকি আক্তারকে সেই রাতেই গ্রেফতার করতে হবে এমন আন্দোলন করলো ছাত্ররা। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিলেন যে গণজাগরণ মঞ্চ 2.0 হতে যাচ্ছে কিনা। আমি নবনীতা চৌধুরীর বয়ানও তখন তৈরি করেছিলাম এই নিয়ে। তো তাহলে মামলা হওয়া পর্যন্ত এসব বুঝতে অপেক্ষা করতে হচ্ছে কেন? আর আপনি নিশ্চিত কার প্রতিনিধিত্ব করছে এই সরকার? প্রথম কথা হচ্ছে, আমি আপনার প্রশ্নটাতে একটু নোক্তা দিব। সেই নোক্তাটা হচ্ছে, গোটা বাংলাদেশের বিশ্বের বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় লাকি আক্তারের গ্রেফতারের দাবিতে কোনো আন্দোলন হয় নাই। যেটা হয়েছে যে একটা গ্রুপ অফ গরুখোর আছে, আপনারা দেখেন প্রায় তারা শাহবাগে আসে, গরু টরু জবাই করে খায়, এবং তারা তাদের মূল রাজনীতি বলেন, জিগির বলেন এইটা, এবং তাদের নেতা স্বীকারও করেছেন একসময় যে এখন থেকে 10 লাখ টাকা করে দিলে উনি গিয়ে বাকি ভাস্কর্যগুলো ভাঙবেন।
এই যে একটা গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠী এই মুহূর্তে আছে, সেটা বিভিন্ন ক্যাম্পাসে তাদের প্রতিনিধিত্ব আছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। তারা কোথাও কোথাও হয়তো বিক্ষোভ দেখিয়েছেন। আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিছু ছাত্রদেরকে দেখেছি যাদেরকে রাত বিরাতে রাজুতে ডেকে আনা হয়, যারা গরু টরু করে রেগুলার গরু জবাই করে খান, তারা করে থাকেন। এটার সাথে আমার কাছে মনে হয় না যে আপনি যেভাবে প্রশ্ন তুলেছেন যে গোটা বাংলাদেশে সকল অনেকগুলো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ওই মিছিল রাতে হয়েছে হয়েছে বলে লাকি সংবাদ আক্তারের বিরুদ্ধে, এটা সবাই সেই আজকালকার যে সংবাদ মাধ্যম, সেখানে আপনি যে যা লিখে দিব সেটা যদি আপনি না প্রকাশ করেন তাহলে তো মার্ডার কেস আরো 2টা বেশি খাবে। মানে সবাই 2-4টা খেয়ে বসে আছে, তো বেশি খাবে আর কি। তো কেউ আর এত অতিরিক্ত খেতে চায় না, কারণ শেষ পর্যন্ত হয় কি, মিডিয়া হাউস গুলো তো কোনো সাংবাদিককে ডিফেন্ড করে না। আমরা দেখি এট বেস্ট যেটা করে চাকরিচ্যুত করে দেয়। তো একটা ছাপুষা সাংবাদিক উনি একটা মার্ডার কেসে কিভাবে চালাবেন, মানে লয়ারের ফিস কিভাবে দিবেন আর আদালতের ফি কিভাবে দিবেন, বাকি মানে অন্যান্য জিনিস বাদই দিলেন, যে রিমান্ডের ডিমান্ড কিভাবে মিটাবেন সেই জায়গায় না গেলাম। তো স্বাভাবিক এই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের নিউজ টিউজ হবে, এটাকে মানে নিন্দা জানাই না, কারণ পরিস্থিতির শিকার আমাদের কলিগ বন্ধুরা যারা আছেন তারা পরিস্থিতির শিকার, তারা সেটাতে আছেন। সেটাকে আপনি যদি নিউজ ধরে আলোচনা শুরু করেন, আমি আপনার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করব। আর আপনি কোনোভাবেই কোনো মানে আপনার কোনো সন্দেহ নেই এই সরকার কাদের প্রতিনিধিত্ব করে? ডক্টর মানে অধ্যাপক আনু মোহাম্মদ প্রশ্ন তুলেছেন। আমার সন্দেহ নাই, আনু মোহাম্মদের আছে। আমার প্রশ্ন হচ্ছে আপনার সন্দেহ আছে কিনা নাই। মানে এত কিছুর পরে আপনাদের সন্দেহ থাকবে কেন? আজকে লাকি আক্তারের মামলা পর্যন্ত যেটা হচ্ছে, আনু মোহাম্মদ স্যার যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, এত এতদিন লাগার তো কোনো যুক্তি আমি অন্তত দেখি নাই। আপনি আমাকে বলেন শাহরিয়ার কবিরকে কেন গ্রেফতার করা হয়েছে? 80 বছরের উপরের একজন বৃদ্ধ, যিনি একজন সাংবাদিক ছিলেন, যিনি বাংলাদেশের ইতিহাসের প্রতিটি প্রগতিশীল আন্দোলনের সাথে জড়িত ছিলেন। আপনারা জানেন উনি একা থাকেন, ওনার পরিবারে কেউ নাই, ওনার একজন মেয়ে ছিলেন, মারা গিয়েছেন, এবং দীর্ঘদিন ধরে উনি কিন্তু খুব একটা যে সক্রিয় তা না, লাঠিবোর্ড দিয়ে আটেন, খুব কি বলা যায়, জরুরি প্রয়োজনে হয়তো তার সাথে লোকজন দেখা করেন, কথা বলেন, তার সক্রিয়তা কিন্তু খুব বেশি দিন নাই, দীর্ঘদিন ধরে নাই। প্রথম সুযোগেই কেন শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হবে? এবং শাহরিয়ার কবিরকে গ্রেফতারের পরেও যাদের প্রশ্ন থাকবে, যারা দ্বিধাবোধ করবেন, যারা চিন্তা করবেন, তাদের আন্তরিকতা, তাদের রাজনৈতিক সততা নিয়ে যদি প্রশ্ন তুলে, আমার মনে হয় যে সেটাকে দোষ দেওয়া যায় না। শাহরিয়ার কবির তো আওয়ামী লীগের এমপি না, মন্ত্রী না, আওয়ামী লীগের কোনো বেনিফিশিয়ারি না। ইনফ্যাক্ট আমরা অনেকেই জানি যে আওয়ামী লীগের সাথে তার যে খুব একটা দহরমহরম উঠা বসা, প্রধানমন্ত্রীর গণভবনে গিয়ে পিঠা খাওয়া আর পয়লা বৈশাখে গিয়ে পান্তা খাওয়া, এইসবের মধ্যে কিন্তু আমরা শাহরিয়ার কবিরকে দেখি নাই। বাংলাদেশের ইতিহাসে যখনই কোন ধরনের তাত্ত্বিক সংকট তৈরি হয়েছে, তখন কিন্তু শাহরিয়ার কবিরা সিভিল রাইট মুভমেন্টস এর জায়গা থেকে তারা তাদের মতো কথা বলেছেন। তাদের কিছু কিছু কথা কখনো কখনো হয়তো গিয়েছে আওয়ামী লীগের পক্ষে, যেতে পারে বিএনপির পক্ষে, অন্যান্য জায়গার পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে, কিন্তু প্রথম সুযোগে শাহরিয়ার কবিরকে ধরা হয়েছে জুলাই আগস্টের হত্যা মামলার মাধ্যমে। এই বাংলাদেশের কোন সুস্থ মানুষ চিন্তা করতে পারে যে শাহরিয়ার কবির কোন হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল? কেউ দেখাতে পারবে জুলাই আগস্টে শাহরিয়ার কবির একটা শব্দ বলেছেন, যে শব্দের মাধ্যমে প্রমাণিত হয় তিনি এই হত্যাকাণ্ডকে কোনোভাবে সমর্থন করছেন, বা এই রাজনৈতিক টার্মোইলে তিনি কোনো অবস্থান নিয়েছেন, নির্মূল কমিটি কোনো অবস্থান নিয়েছে? কিছুই না। কিন্তু ফার্স্ট টার্গেটে শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়েছে, প্রথম সুযোগে শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়েছে। এই ইঙ্গিত দেখার পরে আজকে এতদিন পরেও যদি আমাদের উপলব্ধি না হয়, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমার সন্দেহ আছে কিনা, না, আমার মনে হবে যে আমার তো সন্দেহ নাই, বাংলাদেশের কারোর কোনো সন্দেহ নাই। আপনার সন্দেহ আছে কিনা না, সেটা নিয়ে আমি একটু চিন্তিত। আরিফ জেফতিক, আপনার নামে তো মামলা হয়েছে, মানে আপনার কি অপরাধ মনে করেন গণজাগরণ মঞ্চে যোগ দেওয়া ছাড়া? আপনার আর কোনো অপরাধ আছে কিনা, মানে সেটাও মানে এই যে এবং এটা তো খুব পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে 2013 সালের এই গণজাগরণ মঞ্চ আসলে ফ্যাসিবাদের সূচনা করেছিল, মানে ফ্যাসিবাদকে মানে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার একটা সূচনা করেছিল, যে কারণে হাসনাত আব্দুল্লাহ লাকি আক্তারকে শাহবাগে দেখে স্ট্যাটাস দিলেন গণজাগরণ 2.0 হয়ে যাচ্ছে। তো সেটা একটা সেই অপরাধের সাজা হিসেবে হত্যা মামলা হলো কিনা আপনার বিরুদ্ধে? না, বলছে জিনিসটা হচ্ছে আপনাকে প্রথমে বুঝতে হবে যে এটা হচ্ছে একটা লড়াই। আপনি রাজনৈতিক দলগুলোর কথা বাদ দেন, রাজনৈতিক দল আপনি জানেন যে আমি কখনো আওয়ামী লীগ করি নাই, আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে 1992 সালে জাহানারা ইমামের যে সূচিত আন্দোলন, সেই আন্দোলনের একেবারে ছোট লেভেলের একজন মানে কর্মী হয়ে আমরা কাজ করেছি। ব্লগে আমরা দীর্ঘদিন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে কাজ করেছি। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিকে একটা গুরুত্বপূর্ণ দাবি করে আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকারে আনতে আমরা বাধ্য করেছি 2008 সালের নির্বাচনে, এবং তারই ধারাবাহিকতা আমরা খুব ভিজিলেন্ট ছিলাম যে দাবিতে মাধ্যমে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে একটা নির্বাচন হলো, যে নির্বাচনে আওয়ামী লীগ ম্যান্ডেট পেল, আওয়ামী লীগ সেই অঙ্গীকার থেকে যাতে সরে না আসে
সেটা আমরা খুব কঠোরভাবে দেখভাল করেছি। আপনি যদি এটাকে অপরাধ বলেন, আমি অপরাধ মনে করি না। আমি মনে করি মুক্তিযুদ্ধে আমার যে দায়বোধ আছে, এই মাটিতে আমার পূর্বপুরুষের রক্ত পড়েছে, এই আমার শহীদ হয়েছেন আমার যে পূর্বপুরুষরা, আমাদের মা বোনেদের যে সম্মানহানি হয়েছিল এই দেশের মধ্যে, তার যে সুদবোধ করা পরবর্তী প্রজন্ম হিসেবে আমার একটা দায়িত্ব ছিল, এবং সেই দায়িত্বের কি বলা যায় দায়ভার আমি বহন করে চলি। আমরা যখন শহীদ জননী জাহানারা ইমাম মারা গিয়েছিলেন, তার শেষ চিঠিটাকে আমরা অন্তর ধারণ করি। তিনি বলেছিলেন যে আমি আমার অঙ্গীকার পালন করে গেলাম। ক্যান্সার আক্রান্ত একজন নারী যিনি মারা গিয়েছেন দেশদ্রোহী তার মামলা নিয়ে, যার প্রচন্ড নিরাপত্তাহীনতার মাঝেও তিনি রাস্তাঘাটে হেঁটেছেন এবং এই দাবিতে ছিলেন, এবং উনি বলেছিলেন যে মৃত্যুর সাথে তো আর আমি পারবো না, আমি ক্যান্সার আক্রান্ত রোগী, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনারা এই অঙ্গীকার থেকে পিছপা হবেন না। সেই অঙ্গীকার থেকে আমরা পিছপা না হয়ে 2013 সালের শাহবাগ গণজাগরণ মঞ্চ তারই একটা ধারাবাহিক, সেই আন্দোলনেরই একটা, আমি যদি বলি যে দ্বিতীয় ধাপ বলেন বা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার একটা ব্যাপার বলেন, সেটা ঘটেছিল। আপনি এখন বলছেন যে মামলা টামলা হচ্ছে, আমি আসলে কোনো খোঁজ রাখি না, খবর রাখি না, কিছুই রাখি না। আমি জানি না আপনি রাখেন কিনা, না মানে আপনার নামে কটা মামলা হচ্ছে ওইটাই আপনি আদৌ বলতে পারবেন কিনা আমি জানি না। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এরপরে যদি আপনাদের মনে হয়, একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আগস্টের 5 তারিখে যখন সরকার বদল হলো, ক্ষমতা বদল হলো, প্রথম যে তালিকাটা হলো নবনীতা, খুব ইন্টারেস্টিং, এখানে আমার আপনার সকলেরই নাম আছে। এই তালিকাটা হচ্ছে সাংবাদিক, এবং এই প্রথম তালিকা যেটা ঘোষিত হলো, এনসিপির সমন্বয়করা যৌথ স্বাক্ষর করলেন, মাসুদ ছিল আর একজন কে যেন, যাই 2-3 জন মিলে, এটা হচ্ছে সাংবাদিকদের তালিকা। আপনি দেখেন জুলাই আগস্টের সম্পর্কে যদি কোনো আন্তরিকতা তাদের জায়গা থেকে থাকতো, প্রথম তালিকাটা কি হওয়া উচিত ছিল, যে কোন কোন পুলিশ কোন থানায় এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, বা অন্যান্য কোন ফোর্স ছিল, কোন বাহিনী ছিল, ডিজিএফআই ছিল কিনা না, এনএসআই ছিল কিনা না, গোয়েন্দা সংস্থাদের কি ভূমিকা ছিল, এদের একটা তালিকা করা উচিত ছিল না, যে এরা অপরাধী। ওকে, এটা সুপ্রিম দায়ভার কাদের উপরে? আওয়ামী লীগ সরকারে ছিল, আওয়ামী লীগের এই মন্ত্রীরা ছিল, এরা খুব বেশি অ্যাক্টিভ ছিল, এদের নাম হওয়ার কথা ছিল না? এলাকায় কোন কমিশনার, কাউন্সিলর, কারা কোন এমপির এলাকায় এই নির্যাতন গুলার সাথে তারা সক্রিয় ছিল, এই তালিকা হওয়ার কথা ছিল না? আউট অফ ব্লু সব বাদ দিয়ে কিন্তু প্রথম যে তালিকাটা, মানে বর্তমান এনসিপির নেতা, তখন তো এনসিপি ছিল না, বৈষম্য বিরোধীর প্যাডে প্রথম যে তালিকাটা ঘোষিত হলো, সেই তালিকাটা হচ্ছে সাংবাদিকদের তালিকা। বাংলাদেশের কোন সাংবাদিক কোথাও কাউরে একটা ঢিল ছুড়েছে? আপনি এট বেস্ট বলতে পারেন তাদের কেউ কেউ সম্মতি উৎপাদন করেছে, আমি মানলাম। আমি আপনার এই অভিযোগটা, এত বিশাল তালিকার মধ্যে আমরা ইন্ডিভিজুয়াল কেসে যাব না, মনে করলাম আপনি এটা মনে করেন। তারা কি প্রথম তালিকা কি তাদের দিয়ে শুরু হবে, না প্রথম তালিকা যারা সরাসরি কিলিং এ জড়িত ছিল তাদেরকে দিয়ে শুরু হবে? এতেই বোঝা যায় এই তালিকাগুলো আগে তৈরি করা ছিল, এই প্রস্তুতিটা আগেই তাদের নেওয়া ছিল। অনেক ধন্যবাদ আরিফ জেপ্তিক, আপনাকে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক ধন্যবাদ যারা শুনছিলেন এই আলোচনা। আপনাকে ধন্যবাদ নবনীতা, আপনার মাধ্যমে দর্শকদেরকে ভালোবাসা।